শুরু করছি বাংলা বলছি। যাদবপুরে অশান্তির চতুর্থ দিন, পড়ুয়াদের আন্দোলন অব্যাহত, দফায় দফায় মিছিল রাজনৈতিক দল থেকে ছাত্র সংগঠনগুলির। এই আবহে আহত ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ক্যাম্পাসে ছাত্র সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপের অভিযোগ, শিক্ষামন্ত্রীর উপর হামলা, ষড়যন্ত্র সহ একগুচ্ছ অভিযোগ জমা পড়ল যাদবপুর থানায়। এদিকে পড়ুয়াদের ডেডলাইনের চাপে অসুস্থ উপাচার্য ভর্তি হলেন হাসপাতালে। এই অচলাবস্থা কাটবে কিভাবে, উঠছে প্রশ্ন। আমি শুরুতে আপনাদের দেখাবো আজকে সারা দিনে যাদবপুরকে কেন্দ্র করে কি কি ডেভেলপমেন্ট। যাদবপুরে বিক্ষোভ আন্দোলনের মধ্যে পড়ে আহত হন ইন্দ্রানুজ রায়। তারপর থেকে ইন্দ্রানুজকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে যাদবপুরের রাজনীতি। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বুধবার ইন্দ্রানুজের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের। কি অভিযোগ তার বিরুদ্ধে? ইন্দ্রানুজের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ, ইউএপিএ ধারায় মামলা রুজুর আবেদন। শিক্ষামন্ত্রীর ওপর হামলা, ষড়যন্ত্র বলে অভিযোগ। জাতীয় পতাকা নষ্ট করার অভিযোগ। ছাত্র সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপের অভিযোগ। যাদবপুর ক্যাম্পাসে মাওবাদী কার্যকলাপের অভিযোগ। ইন্দ্রানুজের ফেসবুক পোস্টের ছবি সহ অভিযোগ থানায়। কনিষ্ক গোস্বামী নামে আরও এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ। ইমেলে অভিযোগ নিমতার বাসিন্দা শুভম দাসের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্ত হাওয়া ছড়িয়ে পড়েছে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের দাবির চেয়েও বেশি জোরালো রাজনীতির স্লোগান। রাজপথে দফায় দফায় মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে মঙ্গলবার পড়ুয়াদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু জট কাটেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে রাতভর ধর্ণা দেয় ছাত্রছাত্রীরা। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের করতে হবে। ক্যাম্পাসে এসে উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কর্তৃপক্ষকে শনিবারের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। এফআইআরে নাম থাকা ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। ছাত্র শিক্ষক টানাপোড়েনে অসুস্থ হয়ে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। রক্তচাপ বেড়ে যায়। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভর্তি করা হয় তাঁকে। উপাচার্য ভাস্কর গুপ্তকে হাসপাতালে দেখতে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সকালেই উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ডেডলাইন দেয় পড়ুয়ারা। তারা চাইছে আমি যাই, তারা তো কি বলবো, তারা আমি যাই না, তারা আমার উপরে যে এই একবারে আক্রমণটা হয়েছিল সেদিন সন্ধ্যায়, তার সম্বন্ধে কিছু বলেছে কি, এটা আমার আরো খারাপ লাগছে যে তারা সেটা ভাবলো না কিছু, অথচ আমার উপরে চাপ সৃষ্টি করে যেতে চাইছে। দুঃখজনক, আর কি বলবো। বুধবার প্রতিবাদ মিছিলে পা মেলান সমস্ত সংগঠনের কর্মী সমর্থকরা। মিছিলে হাঁটেন ইন্দ্রানুজের বাবা। পৃথক প্রতিবাদ মিছিল করে ছাত্র সংগঠন ফেরসু। আমরা চাই যে যা হয়েছে আবার ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে সবাইকে মিলে এই পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে। ছাত্রছাত্রীদেরকে কোর্টে যেতে হচ্ছে, এটাও আমাদের কাছে খুব লজ্জার বিষয়। শাসক বিরোধী রাজনৈতিক লড়াইয়ে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। পঠন পাঠন শিখে শিক্ষামন্ত্রীর উপর আক্রমণের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজ্যের উপাচার্যরা। নিন্দায় সরব প্রাক্তন উপাচার্যরাও। কবে কিভাবে কাটবে অচলাবস্থা? জট কাটাতে তৎপর কর্তৃপক্ষ। কলকাতা টিভি। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বৈশ্যানর চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে দেবাশিস ধর, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, শিক্ষক বিজন সরকার রয়েছেন, আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আরএসএফ এর প্রতিনিধি উজান। আমি উজানকে দিয়ে শুরুতে আসি। উজান, আমি মৌপিয়া কথা বলছি কলকাতা টিভির স্টুডিও থেকে। উজান, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ইন্দ্রানুজ সহ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করার আবেদন জানিয়ে অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায়। আপনার প্রতিক্রিয়া?
বিষয়টা হচ্ছে, আমি মনে করি এই অভিযোগের কোনো ভিত্তি নেই। কারুর ফেসবুক পোস্ট দিয়ে এই অভিযোগ আনা যায় না, কারুর ফেসবুক পোস্ট দেখে এই অভিযোগ আনা যায় না। ইন্দ্রানুজের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক, এবং যে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে তার আমরা বিরোধিতা করছি। কিন্তু আমরা মনে করি এই রাষ্ট্র আসল ঘটনার থেকে মুখ ঘুরিয়ে এখন তার ফেসবুক পোস্ট নিয়ে বেশি চর্চা করছে, এবং সেখান থেকে তারা এই কার্যকলাপগুলো করছে নিজেদের অন্যায়টাকে ঢাকতে। তার থেকেও যেটা বলার, যে এইভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, তার কারণটা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার যে মাওবাদ দর্শনে বিশ্বাস করাটা অন্যায় নয়, মাওবাদ দর্শনটা নিষিদ্ধ নয়, মাওবাদ দর্শনের চর্চাটাও নিষিদ্ধ নয়, এবং সরাসরি কেউ যদি সিপিআই মাওবাদীর সদস্যও হয় সেটাও ততক্ষণ পর্যন্ত অন্যায় নয় যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি অর্থ সাহায্য, অস্ত্র দিয়ে সাহায্য অথবা সশস্ত্র কোনো কার্যকলাপের প্রমাণ রাষ্ট্রের কাছে রয়েছে। সেগুলো তো তদন্ত সাপেক্ষ, যে অর্থ সাহায্য বা অস্ত্র সাহায্য কোনো রকমে এর নেপথ্যে রয়েছে কিনা। আমার সিম্পল প্রশ্ন, উজান, আপনি কি মনে করেন, আর প্রথমত আরএসএফ কি মনে করে যে ভারত রাষ্ট্রের ধ্বংস চাওয়া উচিত, যেমনটা ইন্দ্রানুজের পোস্টে আছে? আপনারা কি এন্ডোর্স করেন এটা? আপনারা কি এন্ডোর্স করেন যে এসএফআই কে যাদবপুরে শালকু ট্রিটমেন্ট দেওয়া উচিত? আমি বলছি, এটার প্রমাণটা কি? আপনি এটা বলছেন যে এটার প্রমাণ কি, সেটা আমরা লিখেছি, ওখানে কোথাও আরএসএফ এর নাম ছিল না। এখনো আমি অরবিন্দতে বসে আছি, ইন্দ্রানুজ কি আরএসএফ এর সদস্য? দেখান, প্রমাণ করুন। আচ্ছা, ইন্দ্রানুজ কি আরএসএফ এর সদস্য? শালকু ট্রিটমেন্ট কে আপহোল্ড করি না। হ্যাঁ হ্যাঁ, সে বিপ্লবী ছাত্র ফ্রন্টের সদস্য। তো ইন্দ্রানুজ যে কথা লিখেছে যে ভারত রাষ্ট্রের ধ্বংস হোক, এটা কি আপনারা এন্ডোর্স করেন? আমরা বর্তমান ভারত রাষ্ট্রের যে কাঠামো, যে ফ্যাসিস্ট কাঠামো, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যে ফ্যাসিস্ট কাঠামো, তার বিরোধিতা করি। তার বিরোধিতা আর ভারত রাষ্ট্রের ধ্বংস চাওয়া দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সেটা আপনিও বোঝেন, আমিও বুঝি। ডেফিনেটলি ভারত রাষ্ট্রের এমন একাধিক দিক আছে এই মুহূর্তে, সরকারের এমন অনেকগুলো দিক আছে যেগুলো সমালোচনার জায়গা রয়েছে, আমরাও সেই সমালোচনা করি। ভারত রাষ্ট্রের ধ্বংস চান ইন্দ্রানুজ? আমরা প্রতিরোধের রাজনীতির কথা বলি, সশস্ত্র প্রতিরোধ। আমরা প্রতিরোধের রাজনীতির কথা বলি, অবশ্যই রাষ্ট্রের সমালোচনা করেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত, এটা আমরা মনে করি। সশস্ত্র প্রতিরোধ, এখানে টার্মিনোলজি নিয়ে কেন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। টার্মিনোলজি ভীষণ ইম্পর্টেন্ট উজান, টার্মিনোলজি ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস বলি, ইন্দ্রানুজ, এই যে কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগী, যারা মাওবাদী, তাদের প্রতি লাল সালাম জানিয়ে বলেছেন যে ভারত রাষ্ট্র ধ্বংস হোক। এটা কি ইন্দ্রানুজই লিখেছেন? ইন্দ্রানুজ এন্ডোর্স করেন? ইন্দ্রানুজের নিশ্চয়ই কোনো অভিযোগ কি করেছিলেন যে তার ফেসবুক অ্যাকাউন্ট সেটা হ্যাকড হয়েছিল বা অন্য কেউ অ্যাক্সেস নিয়েছিল, এরকম কোনো অভিযোগ ছিল ইন্দ্রানুজের? নয় তো? দেখুন, এখানে যে বিষয়টি বলার, যে আপনি যাদের নাম নিলেন তারা কিন্তু সশস্ত্র প্রতিরোধে বিশ্বাসী, প্রতিরোধের রাজনীতির সাথে যুক্ত। সশস্ত্র প্রতিরোধে বিশ্বাসী। আমি একটু শেষ করি, আমাকে শেষ করতে দেওয়া হোক। এখানে যে বিষয়টি কাজ করছে, যে যারা সশস্ত্র প্রতিরোধও গড়ে তুলছে তারাও কিন্তু দেশের জনগণ। তাদেরকে হত্যা করার বা ইউএপিএ দিয়ে জেলে পচিয়ে মারার কোনো অধিকার রাষ্ট্রের নেই বলে আমরা মনে করি। গোলাপ দেবে, রসগোল্লার গোলাপ? নিরীহ মানুষকে যখন মারছে তখন রসগোল্লার গোলাপ দেবে সরকার? যে সরকারই হোক, যত ফ্যাসিস্ট সরকারই হোক, কি দেবে? রসগোল্লার গোলাপ? দেখুন, আমি বলেছি যে হত্যা করা, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় খুনের আমরা বিরোধিতা করছি। আপনি আমার বক্তব্যকে ডিস্টর্ট করতে পারেন না। এবং এখানে আমার যেটা বলার, যে প্রথম থেকেই মিডিয়া যেটা করেছে, যে ছাত্রদের বক্তব্যকে ডিস্টর্ট করেছে,
তারা এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, তারা রাষ্ট্রের পক্ষপাতিত্ব করেছে। পড়েন নিশ্চয়ই, আপনার মেধা নিয়ে কোনো প্রশ্নের জায়গা নেই উজান, এবং আমি মনে করি যে আমার থেকে বয়সে আপনি অনেক কম হলেও মেধায় আপনি আমার থেকে অনেক ওপরে আছেন, এটুকু নিশ্চয়ই আপনার জ্ঞান থাকার কথা। আপনার বক্তব্যটা লাইভে আছে এবং লাইভে কোট আনকোট ডিস্টর্ট করা যায় না। আপনি যা বলছেন দর্শকরা অ্যাবসলিউটলি সেটাই শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো গোলাপ দেওয়ার কথাটা বলিনি। আমি জিজ্ঞেস করছি গোলাপ করছেন কিভাবে, কি দেবে? আমি তো বলিনি গোলাপ দেওয়ার কথা, আমি তো বলিনি রসগোল্লা দেওয়ার কথা। কি দেবে আপনি তাহলে কিভাবে এটা বলছেন? কি করবে? আমি প্রশ্ন করছি, কি দেবে? আমি বলেছি রাষ্ট্র হত্যা করতে পারে না, আমি বলেছি রাষ্ট্র হত্যা করতে পারে না, আমি এটাই বলবো, রাষ্ট্র হত্যা করতে পারে না, এতটুকুই। এখানে আর অন্য সেক্ষেত্রে রাষ্ট্রের ধ্বংস চাওয়াটা জায়েজ, জাস্টিফাইড। দেখুন, আমি প্রথম থেকেই যেটা বলে আসছি, আমরা এই ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করার কথা বলি। এই রাষ্ট্র নির্বাচনে লড়েন না কেন? মানুষকে হত্যা করেছে এবং নির্বাচনে লড়েন না কেন? এবং আমাদের কমরেড, কারণ আমরা নির্বাচনের বিরোধিতা করি, কারণ আমরা মনে করি যে 5 বছর পর পর যে সরকার পরিবর্তন হয় তাতে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। সরকার পরিবর্তন এবং রাষ্ট্র পরিবর্তনের মধ্যে তাহলে বন্দুকের নলে ক্ষমতার উৎস, ক্ষমতা দখল। নির্বাচনে বিশ্বাস করেন না অথচ পলিটিক্যাল ইকোসিস্টেমে রয়েছেন, তাহলে কিভাবে আপনারা অপারেট করতে চান? সশস্ত্র প্রতিরোধ, অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল, আমি ধরে নিলাম চূড়ান্ত ফ্যাসিবাদী সরকার, আমি একমত আপনার সঙ্গে। তাহলে এই সরকারকে প্রতিরোধ করবেন কিভাবে? অস্ত্রের সাহায্যে, যদি নির্বাচনের সাহায্যে না হয়, অর্থাৎ গণতন্ত্রে বিশ্বাস করেন না? দেখুন, আপনি যে প্রশ্নগুলো করছিলেন তার মধ্যে যেটা উঠে এসছে যে কেন ইন্দ্রানুজ এই সকল মানুষকে যারা সশস্ত্র সংগ্রামের সাথে হয়তো যুক্ত তাদেরকে লাল সালাম জানিয়েছে। তা আমি বলেছি যে প্রতিরোধের রাজনীতিতে বিশ্বাস করি এবং তাদের হত্যা করার বিরোধিতা করি, সেই জায়গা থেকে লাল সালামটা জানানো। এবারে আমরা শেষ অবধিও আমাদের বক্তব্য এটাই যে হ্যাঁ, প্রতিরোধের রাজনীতিতে ভরসা রাখতে হবে। আজকে যাদবপুর এক হয়েছে, ওইটাই তো বলছি যে এই যে কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগী, এরা সশস্ত্র প্রতিরোধে বিশ্বাসী। আমি একটা সিম্পল জিনিস জানতে চাইছি যে আপনাদের প্রতিরোধের পন্থাটা কি? অর্থাৎ কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগী, এদের পদাঙ্ক অনুসরণ করে সশস্ত্র প্রতিরোধ। প্রতিরোধের রাজনীতিকে ক্রিটিক বলতে দিন। আমরা প্রতিরোধের রাজনীতিকে যেহেতু সমর্থন করি, সেই জায়গা থেকে লাল সালামটা জানানো, এবং সেটার আমরা ক্রিটিক্যালি সমর্থক। ক্রিটিক্যালি সমর্থক মানে বুঝলাম না এখানে বাকি প্রশ্নগুলোর ভিত্তি কি? ক্রিটিক্যালি সমর্থক মানে প্রশ্নগুলোর ভিত্তি কি? আমরা মনে সিম্পল কথা, কমরেড বিবেক, কমরেড কমলা, কমরেড যোগীর যে মতাদর্শ অর্থাৎ সশস্ত্র প্রতিরোধ, সেটাকে এন্ডোর্স করেন কি করেন না? আমি বলেছি যে আমরা মাওবাদী মতাদর্শে বিশ্বাসী হতে পারি এবং সুপ্রিম কোর্টের এটা অর্ডার, মাওবাদ দর্শনে বিশ্বাস করা কোনো অপরাধ নয়। আপনি নির্বাচনে বিশ্বাস, আমি শেষ অবধিও এটাই বলবো, নির্বাচনে বিশ্বাস করেন না, মাওবাদ দর্শনে বিশ্বাস করা কোনো অপরাধ নয়। আমরা নির্বাচনে তাই বলেই বিশ্বাস করি না। না, কমরেড কমলা, কমরেড বিবেক যেটা করছেন সেটা ভালো আপনাদের কথায়, কমরেড কমলা, কমরেড বিবেক। আমি এটা সহজ উত্তর চাই। ক্রিটিক্যালি সমর্থক মানে কি? আমার এখানে ভালো খারাপের কিছু বলার নেই। আইদার আপনি দেখুন, আপনি ক্রিটিক্যালি এটা কথা হচ্ছে, আইদার আপনি এটা ক্রিটিসাইজ করবেন, আমরা দেখেছি বারবার রাষ্ট্র, ক্রিটিক্যালি সমর্থক। আমি বলি এখানে শেষ করব বলছি, শেষ করি। যেখানে যেখানে প্রতিরোধ গড়ে উঠেছে সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে। আমরা সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতা করছি, এখনো বলবো। আমরা মনে করি না রাষ্ট্রের কোনো অধিকার আছে
এই সকল মানুষকে হত্যা করার। এবং আমরা দীর্ঘ বেশ কিছু দিন, বিগত বেশ কিছু বছরেও দেখেছি যে কারুর বাড়ি থেকে সাধারণভাবে যদি একটা ম্যানিফেস্টো পুলিশ পায়, বা এখানকার যে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী এনআইএ, তারা যদি একটা সাধারণ একটা ম্যানিফেস্টো পায় যেটা কিন্তু সম্পূর্ণ লিগ্যাল, বা ধরুন একটা কাস্তে হাতুড়ির ছবিও পায় কারোর ডায়েরি থেকে, তাকেও মাওবাদী বলে দাগিয়ে দেয়, সেটার আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। ঘরে ঘরে রয়েছে, তাদের তো কাউকে অ্যারেস্ট করা হয় না গোটা দেশ জুড়েই। দেখুন তাহলে তো প্রকাশ করার, বৃন্দা করার, মোহাম্মদ সেলিম সবাই এতদিনে অ্যারেস্ট হয়ে যেতেন। ওই তাদের কাস্তে হাতুড়ি থাকলেই অ্যারেস্ট হয়, এই কথাটা তো ঠিক না। না, এই কথাটা আমি বলছি যে কারুর বিরুদ্ধে যদি রাষ্ট্র মনে করে যে সে এই প্রতিরোধের রাজনীতির সাথে যুক্ত, হয়তো রাষ্ট্রের কাছে এই প্রমাণও নেই যে সে কোনো সশস্ত্র সংগ্রামের সাথেই যুক্ত, কিন্তু রাষ্ট্র আপনি যেটা বলছেন আমি বোঝার চেষ্টা করছি, লিগ্যাল ডকুমেন্ট একটা জিনিস, এটা বেসিক জিনিস আমি বুঝতে পারছি না যে প্রতিরোধটা তো বায়বীয় কিছু হয় না। আপনার প্রতিরোধের কথা আপনি বলছেন যে আপনি নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করেন না। প্রতিরোধটা কিরকম হবে? হাতে হাত ধরে সবাই মিলে গিয়ে দাঁড়িয়ে বলছেন যে ফ্যাসিস্ট শক্তির বাইরে প্রতিরোধ, সামনে প্রতিরোধ করছি, এমনটা তো না। প্রতিরোধের কোন পন্থার কথাটা বলছেন? আরএসএফ কোন পন্থাটায় বিশ্বাসী, আমি সেটা জানতে চাইছি। দেখুন, হাতে হাত রেখে প্রতিরোধের কথা বলছি না, এটা আপনাকে কে বললো? আমি জানতে চাইছি। এই আমরা যে যৌথভাবে যে মিছিল করেছি, আমি শেষ করি, যৌথভাবে যে মিছিল করেছি যাদবপুর থেকে, সবাই হাতে হাত রেখে, কমরেড বিবেক বিমলা এরাও কি হাতে হাত রেখেছেন? ছিল না, আমরাও তো পা মিলিয়েছি। কমরেড বিবেক বিমলা জনগণে এরাও কি হাতে হাত রেখে করছিলেন? ছবি যা দেখতে পাচ্ছি ইন্দ্রানুজেরই পোস্ট করা, তাতে তো জনগণের পক্ষে যারা যে রাজনীতি জনগণের কথা বলে, আমরা সেই রাজনীতিতে বিশ্বাসী। সেই রাজনীতি যদি সশস্ত্র রাজনীতি হয়, শ্রমজীবী জনগণের কথা যে রাজনীতি বলে, দেশের শ্রমজীবী জনগণের কথা যে রাজনীতি বলে, সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। রাষ্ট্রকে আপনারা ডিনাউন্স করছেন? আমরা রাষ্ট্রের বিরোধিতা করছি, আমরা এই ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরোধিতা করছি। সেক্ষেত্রে প্রয়োজনে সেটা সশস্ত্র প্রতিরোধ হলেও তাতে আপত্তি নেই। আপনি কি প্রমাণ করতে পারবেন এখন যে যাদের নাম নিচ্ছেন, বা আজকে ইন্দ্রানুজের বিরুদ্ধেও যে ইউএপিএ দেওয়ার কথা বলছেন, প্রমাণ করতে পারবেন এরকম কোন ঘটনার সাথে সে যুক্ত? না, প্রমাণ আমি করতে পারবো না, আমার প্রমাণ করার কথাও না, কিন্তু আমি এটুকু বলতে পারি, এর উত্তর দেব না। যদি প্রশ্নের ভিত্তি না থাকে, আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না। সিম্পল কথা, সশস্ত্র প্রতিরোধ করছেন কারুর ফেসবুক পোস্টের ভিত্তিতে এই প্রশ্ন করা যায় না। কিসের ভিত্তিতে করা যায়? কারুর ফেসবুক পোস্টের ভিত্তিতে এই প্রশ্ন করা যায় না। সে এক ধরনের রাজনীতিতে বিশ্বাসী হতেই পারে। এই দেখুন আপনি যে রাষ্ট্রের কথা বলছেন, আপনি এখনই গণতন্ত্রের কথা বলেন, বাট রাষ্ট্রের যে এজেন্সিরা রয়েছে তাদের কাছে তদন্তের মাধ্যমে কোনো কিছু বার করাটা কিন্তু ডিফিকাল্ট নয়, সেটা রাজ্যের এজেন্সি হোক বা কেন্দ্রের এজেন্সি। কোট আনকোট আপনাদের ওই ফ্যাসিস্ট রাষ্ট্র ইত্যাদি। আমার একটাই বক্তব্য যে তাহলে আরএসএফ এই কমরেড, এই ইন্দ্রানুজরা, কমরেড বিমলা, কমরেড বিবেক, তারা যেখানে অপারেট করেন সেখানে গিয়ে তাদের যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এখন তো পরপর এনকাউন্টার হচ্ছে, এইসব কোট আনকোট কমরেডদের নিকেশ করে দেওয়া হচ্ছে, তাদের ভ্যাকুয়ামটা কেন তারা ফিল আপ করছে না? কেন যাদবপুরকে বেছে নিয়েছে? আর কোথাও ফ্যাসিস্ট শক্তির কোনো কিছু অন্য জায়গায় নেই কেন? বললেন নিকেশ, প্রথম কথা আপনি যে শব্দটা বললেন নিকেশ, সেটার আমরা বিরোধিতা করছি। দেশের জনগণকে নিকেশ করার কথা বলছেন, এটা কিছু যায় আসে না। রাষ্ট্রের জনগণকে নিকেশ করার কথা বলছেন, এটা অন্যায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে
তাদের বিরুদ্ধে আপনারা একটা ছাত্রকে গাড়ি চাপা দিয়ে হত্যা করাকে সমর্থন করতেই পারেন, আপনারা একটা ছাত্রকে গাড়ি চাপা দিয়ে হত্যা করাকে সমর্থন করতেই পারেন, আমরা দেশের জনগণকে হত্যা করা সমর্থন করি না। আপনি জানেন মাওবাদীরা কি করে, কাদের হত্যা করে? আপনি গেছেন অবুঝমার, গেছেন? আপনি জানেন? আগে বলুন আপনি কি জানেন? আমি অন্তত এটুকু বলতে পারি কেন করছেন এখানে একটা ছাত্রকে? না না না, আমি জানি, আমি খুব ভালো করে জানি, শেষ করি। এখানে আমি খুব ভালো করে জানি বলেই বলছি। আচ্ছা, এখানে একটা ছাত্রকে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী চাপা দিয়ে চলে গেল, আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে? আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে? এবং মিডিয়া বারবার বিকৃত করে খবর দেখিয়েছে এই রাষ্ট্রের এই পুলিশ আগের দিন এখানকার প্রতিবাদী ছাত্রছাত্রীদের এফআইআর নেয়নি, যাদের ওপরে যারা আক্রান্ত, যাদের ওপরে পুলিশি সন্ত্রাস, তৃণমূলী গুন্ডাদের সন্ত্রাস নেমেছে, তাদের এফআইআর নেয়নি, বরং তাদের স্টেটমেন্ট বারবার বিকৃত করা হচ্ছে। এবং আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে? একজন সে মৃত্যুর মুখে চলে গেছিল, তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এখন আপনাদের কনসার্ন এটা যে সে কি পোস্ট করেছে? ইন্দ্রানুজের শারীরিক অবস্থা নিয়েও কনসার্ন থাকবে, আবার এটা নিয়েও কনসার্ন থাকবে। আমার একটাই প্রশ্ন, আপনারা চাইছেন শিক্ষামন্ত্রীর, আমি তো আপনাকে একবারও শুনলাম না, আমি তো একবারও এই ঘটনা সংক্রান্ত কোনো প্রশ্ন করতে শুনলাম না। প্রথম থেকেই সে মাওবাদী কোনো কার্যকলাপের সাথে যুক্ত নাকি এই প্রশ্ন আপনি করে যাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, কারণ সেটা খুব রেলেভেন্ট প্রশ্ন। এই আরএসএফ এরই জনৈক সদস্য, আপনার মনে থাকবে 1.5 বছর আগে শুভেন্দু অধিকারীর কনভয়ে যখন হামলা করতে গিয়েছিল, সেই সময় বলেছিল আমি মাওবাদী। ডেফিনেটলি এই প্রশ্ন থাকবে, এই প্রশ্ন অস্বস্তিকর হতে পারে আপনাদের জন্য, কিন্তু এই প্রশ্ন সাধারণ মানুষের আছে। আমি আবার এক কথাই বলছি, আমি আবার এক কথা বলবো, সুপ্রিম কোর্টের অর্ডার মাওবাদ দর্শনে বিশ্বাস করা নিষিদ্ধ নয়, তারা সেই দর্শনটাকে এন্ডোর্স। তাহলে খুলে বলুন না যে কমরেড বিবেক, আমার একটাই কমরেড বিবেক, কমরেড বিমলা তাদের পথে যেতে চাই, বলুন না, এটুকু সৎসাহস দেখান না। ক্রিটিক্যালি সাপোর্ট করি বলে তো কথা হয় না। আপনি কাউকে স্টুডিওয়ে ডেকে তার মুখে কথা বসাতে পারেন না। আপনি বলেছেন এটা আপনার এখতিয়ারের বাইরে। ক্রিটিক্যালি সাপোর্ট শব্দ বন্ধটার মানে জানতে চাইছি। আইদার আমি ক্রিটিসাইজ করি অথবা আমি সাপোর্ট করি। ক্রিটিক্যালি সাপোর্ট এই কথাটার মানে কি? আইদার আমি মনে করি যে রাষ্ট্র যতই ফ্যাসিস্ট হোক, সাধারণ বলে দিচ্ছি কথাটার অর্থ বুঝতে চাইছেন তো বলছি আমরা জনগণের পক্ষে যে রাজনীতি, সেই রাজনীতি যারা করেন তাদেরকে লাল সালাম জানাই, কিন্তু যদি তাদের বিরুদ্ধে যতক্ষণ না কোনো সশস্ত্র কার্যকলাপের সাথে যুক্ত থাকার কোনো প্রমাণ আছে, ততক্ষণ আমরা মনে করি না, বা যদি থাকেও তাও রাষ্ট্রের কোনো এখতিয়ার নেই। এই গণতান্ত্রিক কথাটা যে রাষ্ট্রের সাথে অসাধারণ, আমি মনে করছি রাষ্ট্র ফ্যাসিস্ট। আমি এক্ষুনি যাচ্ছি আমার অফিসের পাশেই চিতপুর, ওখান থেকে আমি একটা সবজি ছাপের একটা উর্দি কিনছি এবং একটা বন্দুক কোথাও থেকে জোগাড় করছি, করে আমি বলছি ফ্যাসিস্ট রাষ্ট্র, আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, আমি এই রাষ্ট্রকে মানি না বলে। আমি আইনের ঊর্ধ্বে, আমি আইনের ঊর্ধ্বে পারেন। এবারে সেটা এখন আমার কনসার্ন না যে আপনি কি করবেন। যাদবপুর আইনের ঊর্ধ্বে। প্রথম কথা, এখানে যে যাদবপুরে এই রাজনীতির চর্চা হয় এটা বলছেন, যাদবপুর সম্পর্কে, যাদবপুরে ইতিহাস রয়েছে একটা প্রতিবাদী সত্তার, সেটাকে মেরে ফেলার জন্য রাষ্ট্রের পক্ষপাতিত্বে এই কথাগুলোকে আমরা তীব্র ধিক্কার জানাই। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি ফিরবো আবারও আলোচনা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন আরেক আইনজীবী শামীম আহমেদও। আমি প্রথমে বৈশ্যানর্দার কাছে আসবো। বৈশ্যানর্দা, আমরা দেখতে পেলাম যে ডেডলাইন পড়ুয়ারা দিয়েছিল, সেই ডেডলাইন অতিক্রান্ত হলো। ভিসি ভাস্কর গুপ্ত, তার ব্লাড প্রেশার জনিত সমস্যা এবং তিনি হাসপাতালে ভর্তি, তাকে দেখতে গেলেন শিক্ষামন্ত্রী। এই যে অচলাবস্থা, কাটবে কিভাবে? দেখুন, একটা ইউনিভার্সিটিতে পঠন পাঠন বন্ধ করে এই দুষ্কৃতীদের মতো আচরণ করা, এই যে আজকে নানান জিনিস উঠে আসছে, মানে একটা ইউনিভার্সিটিতে
যদি পড়াশুনো ছেড়ে দিয়ে মারামারি গন্ডগোল, একজন শিক্ষক বা একজন শিক্ষামন্ত্রী গেছেন, অধ্যাপিকারা ছিলেন, তাদেরকে মারধর করা, যে ছবিটা উঠে আসলো গত কয়েকদিন ধরে, তাতে যাদবপুর ইউনিভার্সিটির যে গরিমা, যে ঐতিহ্য, এটাই বিনষ্ট হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা কখনোই চাই না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমন কোনো ঘটনা ঘটুক যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে মানুষের যে ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিটা নষ্ট হোক। ওনারা ওখানে বসে কাকে না অপমান করেছেন। স্টুডেন্টরা যে প্রশ্ন করছে যে শিক্ষামন্ত্রী সেখানে গেছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে যাচ্ছে একজন স্টুডেন্ট এবং সে আহত হচ্ছে, এটাও তো যাদবপুরের জন্য ভালো বিজ্ঞাপন নয় না। তাহলে এটা তো ঘটনা যে ব্রাত্য বসুর গাড়ির তলায় ইন্দ্রানুজের ছবি, সেটা খুব ভালো বিজ্ঞাপন, ভালো কথা বলছে না। এটাকে কি অ্যাভয়েড করা যেত না? আপনি প্রথম থেকে শুরু করতে হবে না, যে একজন শিক্ষামন্ত্রী ওখানে গেছেন কুবার একটি সভাতে, তিনি একটা সেমিনার আছে সেখানে বক্তব্য রাখতেন। প্রথমত তাকে সামনের গেট দিয়ে ঢুকতে পারা গেল না, পেছনের গেট দিয়ে ঢুকলেন, তিনি পুলিশ ডাকলেন না। সেখানে তার মিটিংয়ে এরা অযাচিতভাবে গিয়ে ঝামেলা করলো, ঝামেলা করে যখন একজন শিক্ষামন্ত্রী, তিনি একজন অধ্যাপক, তিনি উঠতে যাচ্ছেন, তখন তাকে নিগৃহীত করার চেষ্টা করা হলো, অধ্যাপিকাদের মারা হলো, তার গাড়ি আটকে দেয়া হলো, গাড়ির সামনে শুয়ে পড়া হলো, নানান ঘটনা ঘটালো, ইট দিয়ে কাঁচ দিয়ে ভেঙে দেয়া হলো। সব কিছু করার পরে, এরকম একটা দুষ্কৃতীদের মতো, মিসক্রিয়েন্টসদের মতো ব্যবহার করার পরে আজকে তারা বলছেন যে আমাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এই যে কথাটা, ন্যারেটিভটা ভুল একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছেন, এটা তো সবাই দেখেছে ঘটনাটা কি হয়েছে। আজকে সিপিএম কোন মুখে এই ছেলেটিকে করছে আমি বুঝতে পারছি না। এই ছেলেটিই তো বলেছিল বুদ্ধদেব ভট্টাচার্য হলো কুকুর, প্রশাসনের কুকুর, সরকারের কুকুর। আজকে সিপিআইএম এর যেটা বক্তব্য, যে যদি ইন্দ্রানুজ এরকম কিছু বলে থাকেও বা মনে করে থাকেও, তা বলে তো ইন্দ্রানুজের যে ছাত্র সত্তা, সেই ছাত্র সত্তাটা তো সেটা অস্তিত্বহীন হয়ে যায় না। মানে সেখানে একজন ছাত্রের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যেটা নিয়ে সিপিআইএম সরব হচ্ছে। মানে এখানে যদির কিন্তু কোনো ব্যাপার নেই, এটা বলেছে এবং এটা লেখা আছে, একজন ছাত্র তো। এবার ওনারা যদি আফটার এভরিথিং না সেড এন্ড ডান, এখন এই ইন্দ্রানুজ তো একজন স্টুডেন্ট, মানে তৃণমূলের বিরুদ্ধে করতে গেলে শিক্ষামন্ত্রীকে মেরেছে বলে সবকিছু। আজকে ভাবুন তো, সিপিএম গভর্নমেন্টে আছে, সিপিএম এর কোনো মিনিস্টার আমাদের কোনো কলেজে গেছে বা ইউনিভার্সিটিতে, যেখানে আমাদের ইউনিয়ন আছে, আমাদের কোনো ছেলে যদি সেখানে গন্ডগোল করতো, তাহলে সিপিএম পার্টির লোকাল কমিটি, জোনাল কমিটি, ব্রাঞ্চ কমিটি, হ্যান কমিটি, ত্যান কমিটি তার বাড়ি ঘর জ্বালিয়ে দিত, তাকে বাড়িতে থাকতে দিত না, তার বাবা মাকে মারতো। এই ঘটনা হাজারো বার। আমি আসবো বৈশানব, আমি একটু দেবাশিসদের কাছ থেকে এই সম্পর্কে জানার চেষ্টা করলাম। পরশু দিনের যে ঘটনা, পরশু সন্ধ্যের যে ঘটনা, সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া শিবির ভীষণ রকমভাবে তারা সেটাকে প্রমোট করছেন এবং তাদের সেখানে দাবি যে যাদবপুরের গেটে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আসলে তো এটা যাদবপুর দখলের লড়াই হতে পারে না। ঠিকই, এটা যাদবপুর দখলের লড়াই হতে পারে না, কিন্তু এই যে ট্রেডিশনটা কন্টিনিউয়াসলি চলছে, এই ট্রেডিশনের বাইরে গিয়ে দেখুন, মানে যে বক্তব্যগুলো আমরা শুনলাম এখন, মানে প্রথম থেকে, তো যদি রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের একটা সংবিধান আছে এবং সেই অনুযায়ী আইন তৈরি হয়েছে আর রাষ্ট্রযন্ত্র তৈরি হয়েছে, তো সে মানে আমরা এটাই বুঝতে পারলাম না তাহলে একটা রাষ্ট্র কি করে চলবে। তো সেই রাষ্ট্র যে শাসন ব্যবস্থা, এটাই যদি আমরা বিশ্বাস না করি, তাহলে লড়াইটা যদি সেটা নিয়েই হয়, তাহলে তো মানে ইটস লাইক এ গোয়াজ ইউ লাইক। তো আমরা তো এর বিরুদ্ধে, আমরা তো এই রকম মতবাদে বিশ্বাস করি না। তো একটা ভারতবর্ষের যে সংবিধান, যে স্পিরিট, ট্রু স্পিরিটের উপরে দাঁড়িয়ে আছে, তো তার বাইরে গিয়ে যদি এরকম ধরনের বিশৃঙ্খলা চলতে থাকে, সেটার বিরুদ্ধে অতি অবশ্যই আমরা সরব হব। এবং আগেও হয়েছি, যেখানে যে পেনিট্রেশন, যে কোনো পলিটিক্যাল পার্টি অবশ্যই তারা তাদের নির্দিষ্ট মতামত নিয়ে থাকবে, কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এখানে যেভাবে অচলাবস্থা চলেছে এবং সবথেকে বড় কথা, কোনো রকমভাবে আইন না মানা, মানে শিক্ষা ব্যবস্থাকে, মানে ওই যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের বাইরে গিয়ে কাজ করা, কোনোভাবে আমাদের মানে যে ক্ষেত্রে টেকনোলজি থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত কিছু এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু তার বিপরীতে হাঁটছি কেন? ওখানে কোনো সিসিটিভি লাগানো যাবে না, কোনো সার্ভেলেন্স হবে না, কেউ ওখানে কোনো রকম বাইরের যারা বহিরাগত, মানে এই যে দুঃখজনক যে মৃত্যুটি ঘটেছিল,
তখন আমরা কিন্তু সমস্ত কিন্তু স্ট্যাটিস্টিক্স বা ডেটা বেরিয়ে এসেছিল। তারপরেও দাঁড়িয়ে যদি এই ধরনের মানে ঘটনা দীর্ঘদিন ধরে ঘটতে থাকে তো পরিবর্তন দরকার। আমি এখানে একটুখানি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, আমরা তো দেখেছি যে এর জল গড়িয়েছে হাইকোর্ট অবধি, এবং সেখানে কিন্তু রাজ্য কিছুটা অস্বস্তিতে, এবং সেখানে একদিকে যেমন গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে প্রশাসনের কাছে কেন আগাম বার্তা ছিল না। শুধু তাই নয়, গাড়ির ধাক্কায় যে ছাত্র আহত হয়েছেন ইন্দ্রানুজ, সেই ইন্দ্রানুজের ইমেলকে এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়নি। আদালত নির্দেশ দিয়েছে যে সমস্ত পক্ষের অভিযোগকেই গুরুত্ব দিয়ে দেখতে হবে। খুব সত্যি মানে মপিয়া, অস্বস্তিতে রাজ্য শুধু নয়, অস্বস্তিতে রাজ্যবাসীরাও। কারণ কিছুক্ষণ আগে আমি ভদ্রমহিলা, ওনার শিক্ষা না হলে ওনার পড়াশুনোকে আমি খুব সম্মান করি এবং ওনাকে আমি কিছুতেই মধ্যম মেধার বলতে পারি না, যাদবপুর ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। তো এই ভদ্রমহিলা খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন, মানে বেশ শুনতে ভালো লাগছিল। প্রাথমিকভাবে উনি বললেন যে আমাদের এই সরকারের প্রতি কোনো ভরসা নেই, আমরা সরকারের প্রতিবাদ গড়ে তুলব, এবং তারপরে এটাও বললেন যে সরকারের ভোটিং ব্যবস্থার প্রতি তার কোনো আস্থা নেই। কিন্তু অদ্ভুতভাবে উনি বলে গেলেন যে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের উপরে উনি রিলায়েন্স প্লেস করছেন। এদিকে সুপ্রিম কোর্ট, যে সংবিধান থেকে সুপ্রিম কোর্টের জন্ম, সেই সংবিধানে যে ভোটাধিকার দিচ্ছে, সেই সংবিধানে যে ভোট প্রক্রিয়াকে সমর্থন করছে, তাতে ওনার সমর্থন নেই। তো আমি এই বিচ্ছিন্ন দ্বীপের মতন যাদবপুর হয়ে যাচ্ছে মমপিয়া। এবং অনারেবল হাইকোর্ট আজকে যে রায় দিয়েছেন যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, সব বিষয় তদন্ত করে দেখতে হবে, সেটা একদম যথাযথ রায়। আর একটা কথা বলি, অত্যন্ত দুঃখজনক ওই ইন্দ্রানুজ ছাত্রটির, তার আঘাতকে আমি তার আঘাতের প্রতি আমার সমবেদনা রয়েছে, কিন্তু আঘাত কিভাবে লাগলো সেটাও একটা তদন্তের বিষয়। তো অবশ্যই সেটাও তদন্ত হওয়া উচিত, কিন্তু এই তদন্ত করতে গেলে মপিয়া পুলিশকে আনফরচুনেটলি ভেতরে ঢুকতে হবে। এনারা কি সেটা সমর্থন করেন, নাকি ওনারা তো বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ বানিয়ে রেখেছেন যাদবপুর ইউনিভার্সিটিকে? আপনি মানে আমাদেরকে খুব বেসিক জায়গাতে ভাবতে হলে যে কোনো তদন্তকে করতে গেলে, তদন্তকে এগিয়ে নিয়ে যেতে গেলে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা আইনি পদ্ধতি বলি আমরা। সেই আইনি পদ্ধতিকে লঙ্ঘন করার কারুর কোনো অধিকার নেই। কোর্ট অ্যান্ড কোর্ট আমি এটা বলছি, কারুর কোনো অধিকার নেই। সে ছাত্র তকমা দিয়ে আইন লঙ্ঘন করবে, এটা চলতে পারে না। ভারতবর্ষের আইন এটাকে সমর্থন করে না। আমি এখানে আরেকটা প্রশ্ন অনির্বাণ করতে চাই, এই যে দাবি ছাত্রদের যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান এর মামলা করতে হবে, আমার এখানে প্রশ্ন যে বিএনএস অনুযায়ী ওই ভদ্রমহিলার বক্তব্য যদি সত্যি হয় যে বিএনএস অনুযায়ী যদি প্যাসেঞ্জার সিটে কেউ বসে থাকেন, যদি সেখানে হিট অ্যান্ড রানের কেসও হয়, আমি চাইলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করার প্রভিশন থাকে নাকি? শুনতে পাচ্ছি না। না, যিনি ড্রাইভার তার উপরে প্রাইমারি লায়াবিলিটি আসছে, তারপরে যদি দেখা যায় সেটাও তদন্তের বিষয়ে মপিয়া, যদি দেখা যায় এই তুমি চালিয়ে দাও আমি বুঝে নেবো, এটা যদি করে তবে তারও দায়বদ্ধতা আসে। কিন্তু এইগুলো পৌঁছবে কখন, সেগুলো তো তদন্তের বিষয়। এবার একটা পুলিশকে তদন্ত করতে তো দিতে হবে। এবার উনি যে বক্তব্য পেশ করছেন, ওনাদের সমর্থনে যদি এই কথা বলি যে এইটারও তদন্ত হওয়া উচিত, অবশ্যই ওই ইন্দ্রানুজ ছাত্রের আঘাতের কারণটা স্পষ্ট হওয়া উচিত, তাহলে সেখানে তদন্ত করতে দিতে হবে। আমি আসবো অনির্বাণ তোমার কাছে, আমি একটু শামীম আহমেদের কাছে যাই। শামীম, ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি, যে আমরা কলকাতা টিভিতে যে খবর সম্প্রচারও করেছি, যে ইন্দ্রানুজ সহ পড়ুয়াদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজুর আবেদন জানিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে শামীম। আগে এটা বিজেপি করতো, এখন তৃণমূল সরকার করছে, এছাড়া কিছু বলার নেই। বুঝতে হবে যে একটা সাধারণ গাড়ি রাস্তায় যদি একটা ধাক্কা দেয়, তাকে পুলিশ দাঁড় করায়, তারপরে তার ড্রাইভিং লাইসেন্স দেখে,
তাকে প্রশ্ন করে। এখানে পুলিশের সামনে মন্ত্রীর গাড়ি, যা অভিযোগ, মন্ত্রী নির্দেশ দিচ্ছেন গাড়ি চালিয়ে দাও, গাড়ি পিছিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে নিশ্চিন্তে। তারপরে 7খানা এফআইআর হচ্ছে, 7খানা। সেই 7খানা এফআইআর এর 2খানা পুলিশ করছে, আর বাকি 5খানা তৃণমূলের যারা আছে সব তারা করছেন, শাসক দলের লোকজন। সবাই পুলিশ এবং শাসক দলের লোক একই সুরে কথা বলছেন। 7খানা এফআইআর এর মধ্যে কোথাও মন্ত্রীর গাড়ি ধাক্কা লেগেছে, কয়েকজন আহত হয়েছে, তার কোনো গল্প নেই। 7খানা এফআইআর এর মধ্যে একটা জায়গাতেও এই গল্প নেই। এই সবখানা এফআইআর শুরু হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত, 4:30টার সময় ঘটনা। তাহলে বোঝা যায় যে পুলিশ এবং শাসক দল একসঙ্গে মিলে কাজ করছে। আর একই সঙ্গে একটু আগে যে কথাটা প্রশ্নটা তুললেন যে মন্ত্রী হলে কি তাকে ধরে নেওয়া যায় নাকি? হ্যাঁ, ধরা যায় নাকি, প্রশ্নটা রইলো আপনার কাছে। আমি তো জানি যে আইনের চোখে সকলেই সমান। না, মন্ত্রীর কথা বলছি না শামীম, আপনি হয়তো দূরে আছেন বলে আপনি ভুল শুনেছেন। আমার বক্তব্য হচ্ছে, কেউ যদি, আমার প্রশ্ন, বক্তব্য না, আপনি এবং অনির্বাণ দুজন লয়ার রয়েছেন, আমি অ্যাজ আ লেম্যান প্রশ্ন করছিলাম এটাই, যে কোনো ব্যক্তি, ধরা যাক আমি যদি প্যাসেঞ্জার সিটে থাকি, যদি ড্রাইভিং সিটে থাকি, সেক্ষেত্রে যেমন সরাসরি আমার বিরুদ্ধে কেস হবে। আমি যদি প্যাসেঞ্জার সিটে থাকি, সেক্ষেত্রে কেসের প্রভিশন থাকে কিনা? এখানে শিক্ষামন্ত্রী নাকি হরিপদ কিরানি, সে প্রশ্ন আমি করিনি। আপনি দূরে আছেন বলে বোধহয় ওটা বুঝতে অসুবিধা করেছেন, কারণ এতদিন সাংবাদিকতার পর নিশ্চয়ই এই বোধটুকু আমার আছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগটা হচ্ছে যে তিনি নির্দেশ দিয়েছেন গাড়ি চালিয়ে দাও, এইটা হচ্ছে অভিযোগ। আর সেই অভিযোগ 3 দিন ধরে পড়ে আছে, তার কোনো এফআইআর হয়নি। আর মামলা শেষ হয়ে যাওয়ার পরে 3:30টার সময় একটা অভিযোগ জমা হয়ে যাচ্ছে, তাতে ইউএপি এর কেস রুজু হয়ে যাচ্ছে। খুব সংক্ষেপে আমি এই প্রসঙ্গে বৈশানরদার রেসপন্স নিই। বৈশানরদা, খুব সংক্ষেপে যে প্রশ্নগুলো শামীম তুলেছেন, বিজেপি আর তৃণমূল একই রাস্তাতেই হাঁটছে, আমি উত্তর নিই। শামীম, আমি বৈশানরদা যিনি আইনজীবীও বটে, তার একটুখানি উত্তর নিই। না, এটা ঘটনা যে পলিটিক্যালি ব্যাপারটাকে অন্য জায়গায় শিফট করানো হচ্ছে। পুরো চিত্রটা আপনাদের সবকটা টিভি চ্যানেলে দেখিয়েছে যে ঘটনাটা শুরুটা কোথা থেকে হলো, কিভাবে কি ঘটনা হলো, কোথায় হলো, কে গাড়ি চালাচ্ছিল। তো এতদিন ওকালতি করার পর গাড়ির ড্রাইভারের বিরুদ্ধেই আমরা দেখেছি, যদি গাড়িতে কোনো রকম নেগলিজেন্স হয়, কোনো জায়গায় যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, তাহলে অ্যাক্সিডেন্টের ড্রাইভারের এগেনস্টেই প্রাইমারি কেসটা স্টার্ট হয়। এবার উনি বলছেন ওনার ভিত্তি হলে যে ওনার ডাইরেকশনে নাকি ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, এটা হলো ওনার অভিযোগ। তো আপনি তো মামলাটা করতে গেলে পুলিশকে তদন্তই তো করতে দিচ্ছেন না, ওখানে তো পুলিশ ঢুকতে পারে না, ওখানে তো সিসিটিভি নেই। যে চিত্রটা উঠে এসছে সেখানে কোনো রোল প্রাপ্ত বসু। শামীম কিছু বলতে চাইছেন, শামীম সংক্ষেপে প্লিজ। এই যে পুলিশ তদন্ত করতে পারছে না, আমার তো কোথাও মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খলা তৈরি করে দখল করে আছেন, সেই অরাজকতাটা আপনি যাদবপুরের মধ্যে করতে পারছেন না বলে এই ঘটনা ঘটিয়ে পুলিশকে ঢোকাতে চাইছেন। আরে যাদবপুরে কি আপনি দেখেছেন যাদবপুরে কোন রকম ভেতরে কোনো ইনসিডেন্ট হলে এরা কি ধরনের ঘটনা ঘটায়? কেন সিসিটিভি লাগাতে দেবে না যাদবপুরের ভেতরে? আপনি আমায় বলুন কেন ক্লোজ সার্কিট টিভি লাগানো যাবে না একটা ইউনিভার্সিটির ভিতরে? পশ্চিমবাংলার সমস্ত ইউনিভার্সিটি লাগানো আছে। সিম্পল প্রশ্ন আছে, আপনি আমায় বলুন না সিসিটিভি। এক সেকেন্ড শামীম, এক সেকেন্ড শামীম, এক সেকেন্ড প্রাইভেসি থাকবে কি থাকবে না? শামীম, আপনি আপনার ঘরে বউয়ের সঙ্গে কি করতে সেটা আপনি বাইরের লোককে দেখাবেন? শামীম, ইউনিভার্সিটিতে বড় বউ আসে কোথা থেকে? আসে কারণ শিক্ষার কেন ইউনিভার্সিটি কারণ পারিবারিক সম্পত্তি। আপনি একজন শামীম, আপনি একজন অত্যন্ত প্রথিতযশা লয়ার। আপনি এক সেকেন্ড, আপনি বেডরুমে এক দম্পতির প্রিভেসির সাথে ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রিভেসি যখন তুলনা করেন, তখন আসলে কিন্তু ওই পড়ুয়াদের অ্যাক্টিভিটিটাই অসম্মানিত হয়। আপনি কিন্তু ঘুরিয়ে প্রশ্ন তুলে দিলেন পড়ুয়াদের অ্যাক্টিভিটি। শামীম, আসবো আমি এক সেকেন্ড। শামীম, এক সেকেন্ড। আমি চন্দনদার বিজনদার কাছে আসার আগে আমি একটু একটা সিম্পল প্রশ্ন নিয়ে আমি উজানের কাছে যাব। উজান, আমরা কিছুদিন আগে আরজিকরের ঘটনা দেখেছি। আরজিকরও কিন্তু যে মেয়েটি, তার কাছে তার পড়ার জায়গা ছিল, তার শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আরজিকরের ক্ষেত্রে আমরা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তার ডিমান্ড দেখেছি, খুব স্বাভাবিক, ভ্যালিড। সিসিটিভির ডিমান্ড দেখেছি, ঠিকই ভ্যালিড।
যাদবপুর আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান, যাদবপুর তো শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ তোমার কাছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান, আরজি করে যারা পড়াশোনা করেন তাদের কাছে আরজি করে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে কোথায় তফাৎটা হয়ে যায় যে আরজি করে যেখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী বা সিসিটিভির ডিমান্ড, যাদবপুরে তার বিরোধিতা? এটা আমি একটু বুঝতে চাই। আচ্ছা, তো এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে মানে যাদবপুরে এক্স্যাক্টলি কি অতিরিক্ত প্রিভেসি লাগে? ফোনে সাইলেন্ট করুন দাদা। হ্যাঁ বলুন, উজান শুনতে পারে। এক সেকেন্ড শামিম, শামিম এক সেকেন্ড, এক এক করে শামিম, এখানে যে বিষয়টা বলার, এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে এর আগের বার আমরা দেখেছি যে একটা 18 বছরের ছেলেকে হত্যা করা হলো। এবারে আমরা দেখলাম যে একটা ছেলের ওপর দিয়ে, যে যাদবপুরের ছাত্র, তার ওপর দিয়ে ব্রাত্য বসুর গাড়ি চলে গেল। সেখানে প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে কনসার্ন এটা হচ্ছে যে এখানে কেন পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঢোকানো হবে না। তার মানে কি এই ঘটনাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে ঘটানো হচ্ছে এই জন্য যাতে এখানে পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং সিসিটিভি বসানো যায়? যাদবপুর কাণ্ডে যে মাইনর 18 বছরও তার হয়নি, 18 বছর হতে কয়েক মাস বাকি ছিল, যার ভয়ঙ্কর একটা পরিণতি হলো, সেখানে রাষ্ট্র ঢুকবে কি করে? সেটা তো যারা ইনসাইডার তাদের দিয়েই হয়েছে। ও যদি প্রাক্তনীদের তো আবার আপনারা ইনসাইডার মনে করেন, যদি অন্য কোথাও প্রাক্তনীদের ইনসাইডার মনে করা হয় না, আপনাদের তো আবার যাদবপুরে তো আবার বহিরাগত মানে ঠিক বহিরাগত নয়। দেখুন, আমরা মনে করি যাদবপুর এবং যেটা পশ্চিমবঙ্গের অন্যান্য ক্যাম্পাসেরও যে বেসিক যে দাবিটা হওয়া উচিত সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পরিসর। যাদবপুরে একটা গণতান্ত্রিক পরিসরের আমরা দাবি করি, সেটাকে আমি অন্যায় মনে করি না। জিনিসটাই কি সেটা গণতান্ত্রিক পরিসরের মধ্যে হচ্ছে সে নো টু সিসিটিভি, তাই তো? আদিম একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বারবার দেখেছি যে এই সিসিটিভিটা খুব একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা বারবারই দেখেছি যেমন জেএনইউতেও এই বিজেপির গুন্ডারা সিসিটিভি থাকা সত্ত্বেও সেখানকার ছাত্রছাত্রীদের মারধর করেছিল। আমরা মনে করি না যে সিসিটিভি দিয়ে কোনো অন্যায় প্রতিরোধ করা যায়, সেটা একমাত্র যেটা পারে সেটা হচ্ছে প্রতিরোধের রাজনীতি। তার মানে আপনি মনে করছেন যে আরজি করাটা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যেটা ওয়েলকাম, যাদবপুরে সেটা ওয়েলকাম নয়, মানে যেটা ওয়েলকাম না যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানে যেটা থাকা উচিত, আরজি করে যেটার প্রয়োজন, যাদবপুরে সেটার প্রয়োজন নেই। দেখুন, এখানে যে বিষয়টা বলার যে আমরা কোনো ক্যাম্পাসেই এরকম ভাবে বলছি, যেটা যে কোনো ক্যাম্পাসেই এরকম ভাবে গণতান্ত্রিক পরিসরকে ক্ষুণ্ণ করা, এটাকে আমরা সমর্থন করি না এবং আমরা মনে করি না সিসিটিভি দিয়ে রাস্তায় বেরোতেই অতীতেও এবং ভবিষ্যতেও কোনো সমস্যার সমাধান করা যাবে। রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি, হ্যাঁ আমরা মনে করি যে গণতান্ত্রিক পরিসরে আমরা সিসিটিভি অ্যালাউ করা উচিত নয়, সেটা আমরা মনে করি। এখানে আমি মনে করি না যে এটা মনে করাটা কোনো অপরাধ। না না, অপরাধ কেন হবে? যাদবপুরে যে পড়ুয়ারা যাই করে তারা সেটা কখনো অপরাধ হতেই পারে না। যাদবপুরের বাইরে যারা যা করে সেটা অপরাধ। আমি শামিম কিছু রেসপন্ড করতে চাই। শামিম খুব সংক্ষেপে প্লিজ। একবারও বলিনি সেটা রাষ্ট্র যেটা করছে সেটা অপরাধ, একটা ছাত্রকে গাড়ি চাপা দেওয়া হচ্ছে সেটা অপরাধ। আপনি জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে পুলিশের থানার প্রতিটি অংশে সিসিটিভি রাখতে হবে। প্রতিদিন কাস্টোডিয়াল টর্চার, কাস্টোডিয়াল ডেথ বেড়ে যাচ্ছে। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এবং কন্টিনিউয়াস নির্দেশ আছে প্রতিটি স্টেটে, সেখানে পশ্চিমবঙ্গ প্রতিনিয়ত ফেল করছে। আমাদের কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সেখানেও বারে বারে নির্দেশ দিয়েছে, তারপরেও ফেল করছে। ওই সেটা নিয়ে তো প্রশ্ন তুলছেন না আপনারা, যে প্রতিদিন যেখানে টর্চার হচ্ছে, প্রতিদিন যেখানে মৃত্যু হচ্ছে, সেখানে কেন সিসিটিভি লাগছে না?
আসলে প্রয়োজন এখানে যেটা আরেকটা বিষয় বলার, সিসিটিভি লাগিয়ে অপরাধ ঢাকা যায় না, আসলে দরকার সদিচ্ছা। যে পুলিশের কার্যকারিতার উপরে আমাদের প্রশ্ন রয়েছে। পুলিশের কার্যকারিতা ধরা যাক এই হিট এন্ড রান মামলায়, ধরা যাক হিট এন্ড রান মামলায় যে দাবি আপনারা করছেন উজান, হিট এন্ড রান মামলায় ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো, আপনাদের দাবি মেনে পুলিশ ঢুকবে ক্যাম্পাসে তদন্ত করতে, আপনাদের জন্য ওকে? আপনার নেওয়া দরকার নেই, সেটা পুলিশ নিয়ে নেবে। না জিজ্ঞেস প্রশ্ন উজানের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন শামীম? আমি প্রশ্ন উজানকে করছি। শামীম কাজ নয় তো, শামীম উজানকে প্রশ্ন করছি। শামীম উজানের দায়িত্ব আপনাকে নিতে হবে না, উজানের প্রশ্নের দায়িত্ব আমি উজানকে প্রশ্ন করছি। প্লিজ একটু আমাকে করতে দিন, সঞ্চালক হিসেবে অন্তত এটুকু পরিসর আমার পাওয়ার কথা। উজান প্লিজ খুব সংক্ষেপে। দেখুন, আমরা ক্যাম্পাস পরিসরে পুলিশের বিরোধিতা করি যে জায়গা থেকে, সেটাও আমি বললাম যে আমাদের পুলিশের কার্যকারিতার ওপরে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আমরা দেখেছি পুলিশ আমাদের আক্রান্ত ছাত্রছাত্রীদের এফআইআর নেয়নি এবং পুলিশ একজনকে বিনা নোটিশে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টাডিতে রেখেছে, যেখানে সেই ছাত্রের কোনো অপরাধী ছিল না। অপরাধ যার ছিল তার অপরাধকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এই পুলিশ। আমি আসবো, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ছোট্ট বিরতির পর বাংলা বলছে নিয়ে ফিরছি। আমি চন্দনদার বিজনদার কাছেও মার্জনা চেয়ে নিচ্ছি, আমি অনেকক্ষণ তাদের কাছে যেতে পারিনি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। যাদবপুর কাণ্ডে হাইকোর্টে অস্বস্তিতে রাজ্য, প্রশ্নের মুখে পড়েছে গোয়েন্দা বিভাগের ভূমিকাও। দেখুন, শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় আহত পড়ুয়া, ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে শনিবার থেকেই দফায় দফায় অশান্তি। যাদবপুর কাণ্ডের জেরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। চার দিন পরেও থমথমে যাদবপুর ক্যাম্পাস। ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। জমা পড়েছে অন্যান্য পড়ুয়াদের অভিযোগও। এবার সেই অভিযোগকেই এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যাদবপুর কাণ্ডের পর 4 দিন কেটে গেলেও কমেনি বিক্ষোভের আঁচ, সর্বত্রই প্রতিবাদের আগুন। এই গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও রাজ্যের সমালোচনা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বুধবার শুনানি চলাকালীন মামলাকারী ছাত্রদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল। একটি এফআইআরে বলা হয়েছে 1 মার্চ দুপুরের পর ঘটনাটি ঘটে। সন্ধ্যে 6টায় এফআইআর দায়ের হয়, কিন্তু মন্ত্রী গাড়িতে ছাত্রের যে আঘাত লেগেছিল সে ব্যাপারে এফআইআরে কিছু বলা হয়নি। উল্টে এফআইআরে বলা হয় কিছু দুষ্কৃতী ভাঙচুর করেছে। 7টি এফআইআরে নিজেদের মন গড়া কথা লেখা হয়েছে। সমস্ত এফআইআর ছাত্রছাত্রীদের বিরুদ্ধে করা হয়েছে। এফআইআর দায়ের করা প্রত্যেকেই বহিরাগত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, কেন আপনারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে এফআইআর দায়ের করলেন না? উত্তরে কিশোর দত্ত জানান, আমাদের সময় দিতে হবে, সবটা খতিয়ে দেখতে হবে। পুলিশের কাছে একটা গণ দাবিপত্র দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো বিস্তারিত তথ্য নেই। পুলিশ তাদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে যাতে এফআইআর দায়ের করা যায়। যারা আক্রান্ত হয়েছেন তাদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এখনো পর্যন্ত যে বয়ান এসেছে তা একতরফা। পুলিশকে অবিলম্বে ছাত্রছাত্রীদের অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে। বেপরোয়া গাড়ি চালানো থেকে শুরু করে অন্যান্য বিষয়ে এফআইআরে অন্তর্ভুক্ত করতে হবে। এটা ইন্টেলিজেন্স ফেলিওর। বিরোধী পক্ষের মতামতের ভিত্তিতেও তদন্ত করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন, আদালত লিখিত নির্দেশ দিক, না হলে পুলিশ ইচ্ছেমতো গ্রেফতার করছে। আদালতের নির্দেশ, ইন্দ্রানুজ রায়ের ইমেলকে এফআইআর হিসেবে গণ্য করতে হবে। সমস্ত পক্ষের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। রাজ্যের গোয়েন্দা রিপোর্ট পেশ করতে হবে। 12 মার্চ তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। যে 7খানা এফআইআর রেজিস্টার হয়েছে, 7খানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান। অথচ ছাত্ররা যারা ইনজিওর্ড হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। আদালত মনে করে দুপক্ষের অভিযোগ গ্রহণ করে তার প্রেক্ষিতে তদন্ত হওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে রাজ্যের ভূমিকা অভিভাবকের মতো হওয়া উচিত।
পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, গোয়েন্দা বিভাগের ইনফরমেশন যদি সঠিক না থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের মতো পরিস্থিতি যে কোনো মুহূর্তে সৃষ্টি হতে পারে, তাই গোয়েন্দা বিভাগের ভূমিকা সদর্থক হওয়া উচিত। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, মৌবি, আমি তোমার একটা কথা থেকে শুরু করি। আমি প্রথমেই সমব্যথী এই যে ছাত্রটি ওখানে আহত হয়েছে, অবশ্যই এই ছাত্র হিসেবে আমারও প্রদেশ সভাপতি ওকে দেখতে গেছিলেন, কিন্তু তার মানে এই নয় যে ঘটনার যে প্রবলতা বা তাকে সমর্থন করা হচ্ছে ওখানে। আমি একটু বিভ্রান্ত হয়েছি আজকে যে ধরনের ডাইমেনশনসগুলো তৈরি করা হয়েছে। এই উজান নামক মেয়েটি ওখান থেকে যেভাবে ক্ল্যারিফাই করেছে, ইটস নট কনভিন্সিং, এটা কনফিউজিং। বেসিক্যালি ওর নিজের আইডিয়াটা ইজ নট ভেরি ক্লিয়ার, যেখানে এই মুভমেন্টটা কেন, কোথায়, কিভাবে। আমার প্রশ্নটা, আমার সমব্যতিত্ব আছে ওখানে ছাত্র আন্দোলনকে ঘিরে, কিন্তু যে কারণগুলোকে সামনে রাখা, কোথায় গণতন্ত্র? একবারও তো মনে হচ্ছে না নিরাস্ত্রবাদটাই তো গণতন্ত্র। একদিকে অস্ত্রবাদী হব, আর একদিকে, মানে আমি বলছি যে ডেফিনেশনটাই কনফিউজিং। ক্রিটিক্যালি সাপোর্ট, দিজ আর দি থিংস একটু স্টাডি করার দরকার আছে আমার বারবার মনে হয়। এটা একটা অ্যাডভাইস থাকলো না, আমি বারবার যেটা বলছি, আমি জানি কিছু বলবার চেষ্টা করছো, এটা একটা অ্যাডভাইস থাকলো। সেকেন্ড থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটা বলি সেটা ওরা ওদের ভাবনাগুলো ভাবছে। এক্স্যাক্টলি, ওরা ওদের ভাবনাগুলো ভাবছে। ভাবুন, আমার তাতে আমার ভাষা তাতে কোনোভাবে প্রলুব্ধ হবে না। কিন্তু আমি একটি কথা বলবো, এখানে শিক্ষামন্ত্রী ওখানে ভিজিট করবেন, ওখানে যাবেন, উজান কিছু বলতে চাইছে, একটু শুনে নিন। উজান, প্লিজ। হ্যাঁ, আমি কি বলেছি সেটা নিয়ে অনেকেরই অনেক বক্তব্য থাকতে পারে, তারা রাখবে, কিন্তু এখানে আমার যে বিষয়টা এখন অ্যাড্রেস করার সেটা হচ্ছে যে ছেলেটিকে 1 মার্চ রাতে সাহিল আলী, যাকে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ কাস্টাডিতে, তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে। আমাদের ইমিডিয়েটলি থানায় যেতে হবে। সেই জায়গা থেকে আমি আর থাকতে পারছি না, কিন্তু আপনারা বিষয়টা ভেবে দেখবেন। উজান করলো এই রাষ্ট্র। উজান, ডেফিনেটলি, এবং ধন্যবাদ সরাসরি আমাদের লাইভে যোগ দেওয়ার জন্য, এবং তোমার সতীর্থের শারীরিক সুস্থতাও কামনা করি। উজান যেটা জানালেন যে তিনি আর থাকতে পারছেন না, সাহিল যে গ্রেফতার হয়েছে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এমনটাই তাদের কাছে খবর এসেছে। আমি বিজনদার কাছে আসবো। বিজনদা, উপাচার্য অসুস্থ হয়ে পড়ছেন, উপাচার্যকে চাপ দেওয়া হচ্ছে যে, আমি এটা আগে একটু ব্রাত্য বসু দেখতে গেছিলেন উপাচার্যকে, ভাস্কর গুপ্তকে, কি বললেন শিক্ষামন্ত্রী একটু শুনবো। মাননীয় উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের, এবং এই স্ট্রেস, এই অপমান এবং প্রায় একটা অমানবিক নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে। আমি তার স্ত্রী আছেন এখানে, মাননীয় উপাচার্যের স্ত্রী আছেন, মাননীয় উপাচার্য ব্যক্তিগত চিকিৎসক আছেন। আমাদের উপাচার্য একটা, মানে যে উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, আপনারা দেখেছেন গত 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম, উনি ডাক্তার আমাকে নিজেই বলবেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনা নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়, আমার এইটুকুই বলার। বিজনদা, প্রথম কথা, উপাচার্য অসুস্থ, শিক্ষামন্ত্রী হিসাবে দেখতে গেছেন, কিন্তু বারবার যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি কাউকে চাপা দিচ্ছে, তার উপর থেকে নাকি চলে যাচ্ছে। আমি বলতে চাইছি, শিক্ষামন্ত্রীকে হেকেল্ড করা হলো, গাড়ির কাঁচ ভাঙছে, বলছে ইট নিয়ে মারবো, গাড়ির কাঁচটা ভেঙে গেল, ড্রাইভারের দিকের কাঁচ ভাঙলো। এরপর কত একটা ধৈর্য ধরে ব্রাত্য বসু কি করতে গেছিলেন? ওয়েব কুপার একটা বার্ষিক সভা, ৩৫০০ অধ্যাপক অধ্যাপিকা এলেন, এটা কি তার দোষ? শিক্ষামন্ত্রী কি আটটু নমনীয় হতে পারতেন না? আমি সেই প্রশ্নেই আসছি। ৩৫০০ অধ্যাপক অধ্যাপিকা ওখানে এলেন, এটাই কিন্তু অ্যাকচুয়ালি গাত্রদাহ।
যে তৃণমূলপন্থী অধ্যাপকদের কি যাদবপুরে কোনো সভা করা যাবে না? মানেটা কি? আমার প্রশ্ন হলো, উনি গাড়িতে যখন বেরোচ্ছেন, তার গাড়ি কাঁচে মারছে, উপরে উঠে আছে, বনেটে বসে আছে, কাঁচটা ভেঙে গেছে তিনি যেখানে বসেছেন, আপনারাই দেখাচ্ছে ড্রাইভারের দিকের কাঁচ ভেঙেছে। এরপর ধৈর্য ধরে উনি কিন্তু একবারে পুলিশ ডাকেননি। তারপর কি হলো, কাঁচটা ভেঙে গেছে, এরপরে ইটটা নিয়ে ওনার মাথাটা ফাটলে কি ধৈর্য দেখানো হতো নাকি আরেকটু ধৈর্য দেখানো উচিত? মাথাটা ফাটার পর, ফেটে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায়ও চুপ করে বসে থাকা উচিত, আরেকটু সময় দেওয়া। প্রাক্তন ভিসি গোপাল সেনকে যেভাবে পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ব্রাত্য বসুকে যতক্ষণ না পর্যন্ত মার্ডার করা হতো ততক্ষণ ধৈর্য দেখানো উচিত ছিল। প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু না, ছাত্রদেরও একটা লিমিট থাকা উচিত যে আমি আন্দোলনের নামে কাউকে আঘাত করতে পারি না। ছাত্র মানে এটা নয় যাদবপুর ইউনিভার্সিটি ভারতবর্ষের বাইরের কোনো অংশ নয়। যাদবপুর ইউনিভার্সিটিতে কেউ একজন ছাত্রী বলবে যেটা গণতন্ত্রের ভাষা বলছে, এটা গণতন্ত্রের ভাষা। কাদের টাকায় ইউনিভার্সিটি চলে? সাধারণ মানুষের টাকায় চলে। তারা বলবে সংবিধান মানি না, এটা মানতে হবে আমাদের। বলছে যে ফেসবুক পোস্টের কথা আমরা বিশ্বাস করি না। ছাত্রেরা ডেফিনেটলি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তারা বয়সে অনেক কম, তাদের যে স্পিরিট সেটাই আলাদা রকমের স্পিরিট। তারা যে মতদর্শেরই হন না কেন, তাদের যে এই মুহূর্তের ভাবনা, যে স্পিরিট, সেখান থেকে তারা এমন কিছু করেন, এমন কিছু বলেন, খুব স্বাভাবিকভাবেই যে সিস্টেমের বিরুদ্ধে তাদের একটা জোশ সেটা দেখা যায়, সেটা নর্মাল। কিন্তু একটা যে ফাইন লাইন, রাষ্ট্রবিরোধিতা, সরকার বিরোধিতার কথা বলছি না, রাষ্ট্রবিরোধিতা আর সরকার বিরোধিতা, এর মধ্যে যে ফাইন লাইনটা রয়েছে, যে অভিযোগগুলো উঠছে, যার পরিপ্রেক্ষিতে এই ইউএপিএ ধারা মামলা রুজুর আবেদন ইত্যাদি হচ্ছে, সত্যি কি রাষ্ট্রবিরোধী কোনো আচরণ তাদের তরফ থেকে এখনো পর্যন্ত দেখা গেছে? যে কথাগুলো তারা বলছেন, সত্যি কি তাতে রাষ্ট্রবিরোধিতার কোনো আঁচ থাকছে? আইন কি বলে? খুব ছোট্ট একটা হেয়ারলাইন ডিফারেন্স আছে মুভিয়া। বেসিক্যালি রাষ্ট্র বিরোধিতা বা সরকার বিরোধিতার তো একটা তফাৎ থাকে নিশ্চয়ই। সরকার বিরোধিতা গণতান্ত্রিক পদ্ধতিতেও করা যায়, ভোট বাক্সের মাধ্যমে করা যায়, কোনো স্বীকৃত রাজনৈতিক দলকে সমর্থন করেও করা যায়, সেটা নিয়ে কোনো মন্তব্য করা যায় না, কারণ সেটাও একটা আইনি প্রক্রিয়া বা সংবিধান সমর্থন করছে। কিন্তু এবার যদি রাষ্ট্র বিরোধিতা হয়, যেটা এই যে ভারতবর্ষের নামে কুচ্ছা লটানো, ভারতবর্ষকে ছোট করে দেখানো, সেটা কিন্তু কখনোই টলারেন্সের মানে বিরোধা বেল্ট হিট করা হয়ে যায়। এবার এই যে বিরোধা বেল্ট হিট করছে কিনা, আদৌ সরকার বিরোধী, যেহেতু ওরা প্রতুত্বপূর্ণ মতিত্ব, মানে এখনো পর্যন্ত শিশু মন, এখনো পর্যন্ত ছাত্রাবস্থায় রয়েছে, তো তাই জন্য এইটা আদৌ একটা সরকার বিরোধী মন্তব্য না রাষ্ট্রবিরোধী মন্তব্য, সেটাও কিন্তু তদন্তের বিষয়। এই যে বড় বড় সংস্থাগুলো আছে, এজেন্সিগুলো আছে, এই ভদ্রমহিলা এনআইএ এর কথাও খুব বললেন, দেখলাম খুব এনআইএও চেনেন উনি, তো এনআইএ এর কথাও বললেন। এই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির কাজই হচ্ছে যে কোনটা সরকার বিরোধী বা কোনটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতা করা হচ্ছে, আর কোনখানে রাষ্ট্রবিরোধী, অর্থাৎ রাষ্ট্রকে বিরোধিতা করা হচ্ছে বা রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা করা হচ্ছে, সেইটা খুঁজে বার করা। এবার এটা করবো কি করে, একটা সংস্থা করবে কি করে মৌপিয়া, যতক্ষণ না তদন্ত করছে? এ তো একদম চালের বস্তার মধ্যে একটা ছুঁচ খোঁজার বিষয়। আজকে যে আমরা বিভিন্ন রকম কথা শুনি, স্লিপার সেল, বিভিন্ন রকম মন্তব্য, তো সেইগুলো আদৌ এদের মধ্যে কেউ আছেন কিনা আমি ধরে নিচ্ছি কেউ নেই, কারণ এরা সবাই ছাত্রছাত্রী। একদম সময় সংক্ষিপ্ত, আমি তোমাকে বিরত করছি, আই এম সরি, আমি খুব সংক্ষেপে বৈষ্ণবদের কাছে যাবো। যে এরপর কি তজলাবস্থা চলছে রাজ্যেরই কি, অর্থাৎ রাজ্য সরকারের কি আরো নমনীয় হওয়া, আরো সফটলি স্টুডেন্টদের এই বিষয়টা দেখা, এটা দরকার না? আমি তো বলবো যে রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং সর্বতোভাবে চেষ্টা করেছেন। আমরা যে কোনো মূল্যে ইউনিভার্সিটিতে পঠন পাঠন চালুর পক্ষে,
কেউ পঠন পাঠন বন্ধ করে দেবে, ভেতরে নৈরাজ্য তৈরি করবে, নৈরাশ্য তৈরি করবে, এটা গণতন্ত্র হতে পারে না। দেবাশিস দা, আমার একটাই বক্তব্য, অবশ্যই আদালত একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার প্রত্যেকটা কেসেরই বিচার হবে, কিন্তু এই অচলাবস্থা কাটিয়ে এই দীর্ঘদিনের ট্রেডিশন এখান থেকে বেরিয়ে এসে অবশ্যই এটা কোনো সুস্থ সমাজে চলতে পারে না। গণতন্ত্রে অর্থাৎ এটা গণতন্ত্র নয়, সরি টু সে, যে নির্বাচনী গণতন্ত্রে বিশ্বাস নেই, পুলিশে বিশ্বাস নেই, সরকারে তাহলে কি আমরা আবার সেই আদিম যুগে রাজাদের রায়ে বিশ্বাস আছে, বাকি বিচার বিভাগে কতটা বিশ্বাস আছে সেটা সম্পর্কে সম্যক না আমরা জানা গেলেও 50 জন বা 100 জন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো যা ইচ্ছা করবে, ছাত্র বলে কি সমস্ত কিছু কাজ করার লাইসেন্স পাওয়া যায়? 5000 মেধাবী ছাত্র, তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তো তাই এই 50। দ্যাট ইজ ফাইন। এবার একটু উল্টো দিকেও ভাবতে হবে। আজকে কোর্টও নির্দেশ দিয়েছেন বা কোর্টও বলেছেন ইন্টেলিজেন্স ফেলিওর, এই ইন্টেলিজেন্সটাও কিন্তু পুলিশের ফেলিওর, ব্যর্থতাকে স্বীকার করো। দ্বিতীয় নম্বর হচ্ছে গত 3.5 বছর ধরে যাদবপুরে দেখেছি তু ম্যামের খেলা হচ্ছে ভিতরে, এবং বারবার এটা রাজনৈতিক, কখনো রাজ্যপাল কখনো শিক্ষামন্ত্রী বিভিন্ন বিবৃতি দিয়ে বিভ্রান্ত করছেন। এই ধরনের বাই প্রোডাক্ট তৈরি হয় তার মাঝখান থেকে, অস্বীকার করতে পারবেন না। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। যদিও যাদবপুরের এই অচলাবস্থার দিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, একটু পরেই আমরা ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন কলকাতা টিভি।